আজকের গল্প প্রেম। অর্কের মাথায় আসছে না মেয়েটা কি তাকে দেখার জন্যই ব্যালকনিতে বসে থাকে। আজ 4 দিন হয়ে গেল অর্ক যখনই ব্যালকনিতে এসেছে তখনই সে দেখেছে মেয়েটি তাদের ব্যালকনির দিকে তাকিয়ে বসে আছে। চোখাচোখি হলেই মেয়েটি অর্কর দিকে তাকিয়ে হাসে। মেয়েটি কি অর্ককে চেনে? অর্কর চেনা চেনা লাগলেও কিছুতেই মনে করতে পারছে না সে মেয়েটিকে কোথায় দেখেছে। আজ যেন অর্কর মনে হচ্ছে সেও মেয়েটিকে দেখার জন্যই বারবার ব্যালকনিতে চলে আসছে। প্রথম দিন সে সিগারেট খেতে ব্যালকনিতে এসেছিল। মা জানলেও মায়ের সামনে অর্ক সিগারেট খায় না, তাই ব্যালকনিতে সিগারেট খেতে আসে। পুরনো বাড়িতে সে ছাদে যেত সিগারেট খেতে। 4 দিন আগে যেদিন অর্ক মাকে নিয়ে ফ্ল্যাটে এসেছিল সেদিন দুপুরেই প্রথম খেয়ে দিয়ে ব্যালকনিতে আসে অর্ক। সিগারেট ধরিয়ে সামনের ফ্ল্যাট বিল্ডিংটার দিকে তাকাতেই অর্ক ঠিক রাস্তার ওপর তাদের সামনের বিল্ডিংটার 5 তলার ফ্ল্যাটের ব্যালকনিতে চোখ চলে যায়। সেটাই স্বাভাবিক, কারণ অর্কদের ফ্ল্যাটটাও 5 তলায়। চোখ পড়তেই সে দেখে একটা মেয়ে নীল শাড়ি পরে ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে তার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। অর্কর প্রথম নজরেই নীল শাড়ি পরা খুব ফর্সা আর কোমর পর্যন্ত ছাপিয়ে পড়া চুলের এই মেয়েটিকে খুব চেনা চেনা লাগছিল। তাই অর্ক একদৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে মেয়েটিকে চেনার চেষ্টা করছিল। মেয়েটি হঠাৎ অর্কর দিকে তাকিয়ে হাসল। নিজের অজান্তেই অর্ক প্রত্যুত্তরে হাসলেও অর্কর কেমন লজ্জা লাগলো। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে সিগারেট টানতে লাগলো। তার মাথায় তখন ঘুরছে কি কি কাজ বাকি রয়ে গেল। অর্কদের 5 পুরুষের পৈতৃক বাড়ি ছিল চন্দননগরে। 5 পুরুষ ধরেই চলে এসেছে যৌথ পরিবার। সেই যৌথ পরিবার ভেঙে গেল বছর দেড়েক আগে অর্কর বাবা মারা যেতে। অর্কের বাবারা ছিলেন 3 ভাই। অর্কের বাবা ছিলেন সবচেয়ে ছোট। তার 2 জ্যাঠা আগেই মারা গিয়েছিলেন। অর্কের বাবা মারা যেতে 2 জ্যাঠার ছেলেরা সিদ্ধান্ত নিল তাদের সেই পৈতৃক বাড়িটা প্রমোটারকে দিয়ে দেবে। হলেও তাই প্রমোটার সেই 5 পুরুষের বাড়ি ভেঙে 15 তলা ফ্ল্যাট বানানোর উদ্যোগ নিতে শুরু করলো। অর্ক আর অর্কর মায়ের ভাগে একটা করে ফ্ল্যাট আর সঙ্গে 10 লাখ টাকা করে টাকা। বছরখানেক আগে বাড়ি ভাঙা শুরুর আগে অর্ক আর অর্কের মা চন্দননগর ছেড়ে কলকাতায় চলে এসেছিল বাড়ি ভাড়া নিয়ে। চন্দননগর থেকে অর্কর কলকাতায় অফিসে যাতায়াতে অসুবিধা হচ্ছিল, তাই কলকাতায় ভাড়া বাড়িতে থাকতে এসে অর্ক খুঁজে বেড়াচ্ছিল একটা ছোটোর ওপরে ভালো ফ্ল্যাট। শেষে গত মাসে রুবি হসপিটালের কাছে এই ফ্ল্যাটের সন্ধান পায়। 4 দিন আগে এই ফ্ল্যাটে গৃহপ্রবেশ করলেও কেনাকাটা অনেক বাকি, তাই অর্ক অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে। রোজই বিকেলে মাকে নিয়ে বেরোচ্ছে, কখনো ফার্নিচারের দোকানে, কখনো পর্দার দোকানে, কখনো আবার রান্নার বাসনকোসনের দোকানে। অর্ক মনে মনে ভাবছিল এখনও টিভির কানেকশন বাকি, রান্নার গ্যাস ট্রান্সফার করাতে হবে, আশেপাশের কোনো ব্যাংকে মার নামে একটা অ্যাকাউন্ট খোলাতে হবে যাতে মা নিজে গিয়ে ফ্যামিলি পেনশন তুলতে পারে। এই সব কাজের কথার মধ্যেও মাথায় ফিরে এলো সেই মেয়েটি। নিজের অজান্তেই তার চোখ চলে গেল সামনের ব্যালকনিতে। মেয়েটি তখনও তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ অর্কের মনে হলো সেও তো কালকে থেকে অনেকবার ব্যালকনিতে এসেছে। সেও কি মেয়েটাকে দেখার জন্য ব্যালকনিতে আসছে? তার অবচেতন মন কি তাকে ব্যালকনিতে টেনে আনছে? এইসব ভাবতে ভাবতে অর্ক আবার একবার তাকালো মেয়েটির দিকে। মেয়েটির সেই হাসি। অর্ক হেসে ভেতরে চলে গেল। রাত 10টা বাজে। অর্ক খেয়ে দিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খেয়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়েছে। অর্কের ছুটি শেষ। কাল থেকে তাকে অফিসে যেতে হবে। ঘরের কেনাকাটা বা প্রয়োজনীয় সব কিছু হয়ে গেছে। গত 7 দিন অর্ক ফেসবুক খুলে দেখেনি মানে দেখার সময় হয়নি। গত 7 দিন অর্ক কোনো নতুন গল্পও পোস্ট করতে পারেনি। আজ অর্কর ইচ্ছে হলো একটু ফেসবুকটা খুলে দেখার। অর্ক শুধু ফেসবুকে গল্প লেখে না, তার লেখা গল্প প্রায় ছোট বড় সব পত্রিকাতেই ছাপা হয়েছে। গত বছর বইমেলায় তার প্রথম গল্প সংকলনও বেরিয়েছে। বইটা বইমেলায় হট কেক ছিল। ফেসবুকও তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। অর্ক ফেসবুক খুলতেই দেখলো অসংখ্য নোটিফিকেশন আর ইনবক্সেও বেশ কিছু মেসেজ। অর্ক ইনবক্সের মেসেজের জবাব সাধারণত দেয় না। সে বারবার নিজের ওয়ালে বন্ধুদের অনুরোধ করেছে যে তারা যেন অর্কের ইনবক্সে মেসেজ না দেয়। তাও মেসেজ আসে, অর্ক পড়েও দেখে না, তাই উত্তর দেওয়ার কোনো প্রশ্নও থাকে না।
কিন্তু আজ ফেসবুক খুলতেই ইনবক্সে দেখলো কেউ একজন যে তার বন্ধু নয়, সে কিছু বলতে চায়। ফেসবুক অর্ককে সে কথাই বলছে। অর্ক মনে মনে ভাবলো, এ আবার কে? অবশ্য এরকম অভিজ্ঞতা অর্কর আগেও হয়েছে। কোনো গ্রুপের কোনো পাঠক বা পাঠিকা অনুরোধ করেছে অমুক গল্পের শেষ অংশটা অমুক গ্রুপে আর একবার দেওয়ার জন্য। সে খুঁজে পাচ্ছে না। অর্ক সেক্ষেত্রে পাঠকের অনুরোধ রাখে। সেরকম কোনো পাঠক ভেবেই অর্ক ফেসবুকের কথা মতো অ্যাকসেপ্ট করলো। মুহূর্তে চমকে উঠল অর্ক। এ তো সামনের ফ্ল্যাটের মেয়েটি। লিখেছে, স্যার, আমি অন্বেষা চৌধুরী। আপনার গল্প আমি নিয়মিত গল্পের খোঁজে গ্রুপে আছি। আপনি কি ছায়ানট বিল্ডিংয়ের 5 তলার ফ্ল্যাটে এসেছেন? অর্ক এবার বুঝল সামনের ফ্ল্যাটের মেয়েটি তার দিকে তাকিয়ে থাকার চোখাচোখি হলেই হাসার কারণ। অর্ক লিখে ফেলল, হ্যাঁ, তবে আমার স্যার সম্বোধনটাতে একটু অ্যালার্জি আছে। আমার নামটাই যথেষ্ট। এই কথা লিখে দিয়ে অর্ক ফেসবুকে নোটিফিকেশনগুলো একটা একটা করে খুলে দেখতে লাগলো। মিনিট 5 পরেই আবার অর্কের ল্যাপটপের স্ক্রিনে অন্বেষার ফটো। অর্ক বুঝল মেয়েটি অনলাইনে এসেছে। এবার অন্বেষা লিখল, আপনার সাথে পরিচয় করতে চাই। আপনি অনুমতি দিলে আমি আপনার ফ্ল্যাটে কাল আসতে চাই। কখন আসবো বলুন? অর্ক একটু চিন্তা করলো, তারপর কি ভেবে লিখে ফেলল, কাল সন্ধ্যে 7:30টার পর। অন্বেষা মুহূর্তে থ্যাংক ইউ লিখল। অর্ক থামস আপ দিয়ে আবার নোটিফিকেশন খুলে খুলে পড়তে লাগলো। অর্ক 6টা দিয়ে অফিস থেকে বেরিয়ে পড়েছিল। মনে মনে একটু টেনশন ছিল। সে নিজে জানে সে একটু লাজুক প্রকৃতির। ফেসবুকে সে যে কোনো পাঠক পাঠিকার প্রশ্নের উত্তর খুব সহজেই দেয়, কিন্তু তার ছোটবেলা থেকে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস নেই বললেই চলে। শুধু একটু আধটু জ্যাঠতো দিদি বোনেদের সাথে কথা বলার অভিজ্ঞতা আছে, ব্যাস ওইটুকুই। মনে মনে ভেবেছিল তাড়াতাড়ি ফিরে মাকে একটু বলে দেবে, না হলে মা হয়তো ভুল বুঝতে পারে। কিন্তু অর্ক ফেঁসে গেল জ্যামে। বাস আর এগোয় না। ফলে অর্কর বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে গেল। লিফটে দিয়ে উঠে দরজায় কলিং বেল বাজাতে গিয়ে চোখে পড়ল একটা লেডিস চটি। অর্ক বুঝল অন্বেষা এসে তার জন্য অপেক্ষা করছে। মনে মনে ভাবছিল, মা আগেকার দিনের মানুষ, কি ভাবছে কে জানে। অর্ক এইসব যখন ভাবছে, মা এসে দরজা খুলে হেসে বলল, সামনের ফ্ল্যাটের অন্বেষা এসেছে। সে নাকি তোর গল্পের ভক্ত, তোর সাথে আলাপ করতে এসেছে। মায়ের কথা শুনতে শুনতে অর্ক ড্রয়িং রুমে ঢুকলো। অর্ককে দেখে অন্বেষা সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করে বলল, নিশ্চয়ই জ্যামে ফেঁসে গিয়েছিলেন। অর্ক অন্বেষার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ব্যালকনি থেকে অন্বেষাকে সুন্দরী মনে হতো, কিন্তু 3 ফুট দূর থেকে অন্বেষাকে দেখে অর্ক বুঝল সে যতটা ভেবেছিল অন্বেষা তার চেয়েও অনেক বেশি সুন্দরী। অর্কের খেয়াল হলো সে হাঁ করে অন্বেষার দিকে তাকিয়ে আছে। তাই লজ্জায় মাথা নামিয়ে বলল, হ্যাঁ, জ্যামেই ফেঁসে দেরি হলো। বসুন বসুন। অন্বেষা বলল, হ্যাঁ, আমি বসছি। তবে আপনি যান, একটু ফ্রেশ হয়ে আসুন, তারপর আপনার সাথে একটু আড্ডা দেব। এই আড্ডা দেব কথাটা শুনে মনে মনে অর্কের হাসি পেল, যেন কতদিনের বন্ধুত্ব। অর্কের মা বললেন, হ্যাঁ বাবু, তুই যা, একটু হাত মুখ ধুয়ে নে, আমি চায়ের জল বসাচ্ছি। তুই আসবি আসবি ভেবে বেচারিকে আমি এখনো পর্যন্ত জল ছাড়া কিছুই দিইনি। মায়ের কথা শুনে অর্ক ব্যাগটা নিজের ঘরের টেবিলে রেখে সোজা বাথরুমে চলে গেল। অর্ক ফ্রেশ হয়ে পাজামা পাঞ্জাবি পরে যখন ড্রয়িং রুমের সোফায় ফিরে এলো, ততক্ষণে অর্কের মা সেন্টার টেবিলে চা আর একটা প্লেটে কিছু নিমকি রেখে রান্নাঘরে চলে গেছে। অর্ক সোফায় বসে চায়ের কাপটা তুলে নিয়ে অন্বেষার দিকে তাকিয়ে বলল, নিন চা খান। অন্বেষাও চায়ের কাপে হাত নিয়ে বলল, ফেসবুকের প্রোফাইল থেকে আপনার সম্পর্কে খুব বেশি জানতে পারিনি, তবে এতক্ষণ কাকিমার মুখে আপনার অনেক কথাই শুনলাম। আপনার ছোটবেলার কথা, আপনার পড়াশোনা, লেখালেখি, সব কিছু। এবার আমার পরিচয় দিই। আমি খুব সাধারণ আর 5টা মেয়ের মতোই। বাংলা নিয়ে পড়াশোনা করেছি। গত বছরই এমএ পাশ করেছি। এখন বসে আছি। বাবা আগামী বছর রিটায়ার করবেন। তাই বাবা মা উঠে পড়ে লেগেছে আমাকে বিদায় করার জন্য। অন্বেষা শব্দ করে হেসে উঠল। তারপর সে আবার বলল, একটাই হবি, বই পড়া। বলতে পারেন বইয়ের পোকা। নিন, এবার এটাতে আপনার অটোগ্রাফ দিন, যার জন্য আপনার কাছে আসা। অর্ক এতক্ষণ খেয়ালই করেনি অন্বেষার কোলের ওপর তার প্রথম গল্প সংকলন টক মিষ্টি ঝাল বইটা রাখা ছিল। অন্বেষা বইটা এগিয়ে দিল অর্কের দিকে। অর্কর কাপটা সেন্টার টেবিলের ওপর রেখে সেন্টার টেবিলের নিচ থেকে একটা পেন বার করে বইয়ের প্রথম পাতায় লিখল অন্বেষাকে। তার নিচে সই করে অন্বেষার দিকে এগিয়ে দিল। সেদিন আর বেশি কথাবার্তা হলো না। হঠাৎই অন্বেষার মোবাইল ফোনটা বেজে উঠল। অন্বেষা মোবাইল ফোনটা কানে নিয়ে বলল, কি বলছো? 9টা বেজে গেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি।
অন্বেষা ফোনটা কেটে দিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, আজ বাড়ি যাই, আজ আর আড্ডাটা ঠিক মতো হলো না, আবার অন্য একদিন আসবো। এই কথা বলে সে উঠে পড়ল। অর্কর মা রান্নাঘরে ছিল। সে সেখানে গিয়ে বলল, কাকিমা আসছি। অর্কের মা বললেন, তুমি মাঝে মধ্যে চলে আসবে, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগবে। অন্বেষা বলে, হ্যাঁ নিশ্চয়ই আসবো কাকিমা। এই কথা বলে অন্বেষা ড্রয়িং রুমের দরজার দিকে এগিয়ে গেল, অর্কও এগিয়ে গেল দরজার দিকে। অন্বেষা লিফটে ঢোকার মুখে ঘাড় ঘুরিয়ে অর্কের দিকে তাকিয়ে হাসল, অর্কও হাসলো। অর্ক রাত্রে খেয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে সিগারেট খেয়ে এসে নিজের ঘরের টেবিলে বসলো। প্রায় ৮-৯ দিন আগে একটা গল্প প্রায় শেষ করে এনেছিল, কিন্তু শেষটা আর লেখা হয়নি। সেই গল্পটা শেষ করবে ভেবে টেবিলের ওপর থেকে কাগজ আর পেন টেনে নিল। গল্পটা আর একবার প্রথম থেকে পড়তে শুরু করলো। পড়া শেষ হতে ভাবতে লাগলো গল্পের শেষটা কিভাবে লিখবে। কয়েক মুহূর্ত পর সে বুঝলো তার মাথা কাজ করছে না। বারবার চোখের সামনে উঠছে অন্বেষার হাসি মুখটা, সেই কাজল পরা টানা টানা চোখটা, সেই হাসি মুখের গালের টোলটা। অর্ক ভেবে পাচ্ছে না তার এরকম আজ কেন হচ্ছে। রাস্তাঘাটে এমনকি তার অফিসেও অনেক মেয়েকেই তো সে রোজ দেখেছে, তাদের অনেকেই বেশ সুন্দরী। তাহলে তার অন্বেষাকে সামনাসামনি দেখার পর থেকে কেন এরকম মনে হচ্ছে। মনে মনে ভাবল, তাহলে কি সে অন্বেষার প্রেমে পড়ে গেল। ছোটবেলা থেকে গল্প উপন্যাসে অনেক প্রেমের অনুভূতির বর্ণনা পড়েছে। সেই পড়ার অভিজ্ঞতা থেকেই সেও তার নিজের গল্পে ওই ধরনের বর্ণনার সাথে নিজের কিছু কল্পনা জুড়ে দিয়ে প্রেমের অনুভূতির বর্ণনা দিয়েছে। কিন্তু আজ তার মনে যেটা হচ্ছে সেটা যেন একটু অন্যরকম। সেই অনুভূতির বর্ণনা সে আজ পর্যন্ত কোনো গল্প উপন্যাসে পড়েনি। সে নিজেই তার অনুভূতিটাকে যেন বুঝতে পারছে না। এতদিন সে অনেক গল্প লিখেছে, কিন্তু কবিতা লেখেনি। কিন্তু আজ তার কি হলো? আজ তার মাথায় এত কবিতা এসে ভিড় করছে কেন? তাহলে কি সেই পুরনো কথাটাই সত্যি? প্রেমে পড়লে অনেকেই কবিতা লেখে। আজ তো অর্কের সেই রকমই অবস্থা। অর্ক যেন আর নিজের মধ্যে নেই। তার চোখের সামনে ভাসছে অন্বেষার সেই দীঘল কালো চোখ, যে চোখে মায়াবী নেশার হাতছানি। সে যন্ত্রচালিতের মতো ফেসবুক খুলে মেসেঞ্জারে অন্বেষাকে মেসেজ করলো। অর্ক তার লেখা সেন্ড করে চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। তার বুকের মধ্যে তখন সাগরের উত্তাল ঢেউ যেন আছড়ে পড়ছে। এইভাবে অর্ক কতক্ষণ বসেছিল তা তার খেয়াল ছিল না। বুকের হৃদস্পন্দনের গতি একটু কমতে সে চোখ মেলে ল্যাপটপের দিকে তাকালো। তাকেই চমকে উঠল, আবার বুকের মধ্যে সেই ঢেউ আছড়ে পড়ছে। না, এবার সেই ঢেউ আছড়ে পড়তে তার বুকে লাগছে না। মনে হচ্ছে তার কতকালের বুকের ভেতরের কষ্টটার ওপর কেউ যেন মলম লাগিয়ে দিচ্ছে। বুকের মধ্যে সেই ভালো লাগার আবেশটা যেন তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। অর্ক পড়ছে অন্বেষার উত্তর। অর্ক আর থাকতে পারল না। সে লিখে ফেলল, বিকেল 5:30টায় তোমার অপেক্ষায় থাকবো ধর্মতলার অম্বর রেস্টুরেন্টে। মুহূর্তে রিপ্লাই এলো, আসছি ঠিক সময়। অর্ক ঘড়ির দিকে তাকালো, রাত তখন 12টা বাজে। সে ল্যাপটপ বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। সে শুধু এপাশ ওপাশ করে চলেছে ঘুমানোর জন্য। না, তার ঘুম আসছে না। অর্ক উঠে পড়ল, আবার মুখে জল দিল, একটু জল খেলো, আবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। রাত 2টো বাজে। তারপর দরজা খুলে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালো। সিগারেট একটা টান দিয়ে সামনের ফ্ল্যাটের দিকে তাকায়। দেখে অন্বেষাদের ফ্ল্যাটের একটা ঘরে তখনও লাইট জ্বলছে। অর্ক বুঝতে পারল অন্বেষাও ঘুমোতে পারছে না। সিগারেট খাওয়া শেষ হতে সে ফিরে এলো নিজের বিছানায়। মাথায় তখন ঘুরছে কাল কি হবে, সে কি কি কথা অন্বেষাকে বলবে। ভাবতে ভাবতে ভোরের দিকে অর্ক ঘুমিয়ে পড়ে। সকাল 8টা। অর্ক ডাইনিং টেবিলে বসে জল খাবার খাচ্ছে। টেবিলের অপর পাশে অর্কের মা বসে আছে। হঠাৎই অর্কর মা বললেন, এই অন্বেষা মেয়েটাকে তোর কেমন মনে হলো? অর্ক মায়ের কথা বিষম খেয়ে উঠল। একটু জল খেয়ে বাঁ হাত দিয়ে মাথায় চাপ্পড় মেরে নিজেকে সামলে নিয়ে অর্ক বলল, কেন বলো তো? অর্কর মা বললেন, কালকে মেয়েটির সাথে কথা বলে বেশ লাগলো। শুধু দেখতে শুনতেই ভালো যে তা নয়, মেয়েটির স্বভাবটাও খুব ভালো বলেই মনে হলো। একটু খোঁজ নিয়ে দেখ না মেয়েটির সম্পর্কে। অর্ক আবার বিষম খেতে খেতে নিজেকে সামলে নিয়ে বলল, কি খোঁজ নেব? অর্কের মা বললেন, বুঝিস না কেন? আজকালকার মেয়ে, তার উপর দেখতে শুনতে ভালো, কোনো ছেলের সাথে আবার প্রেম টেম নেই তো। অর্ক এবার পরিষ্কার বুঝলো মা কোন দিকে এগোচ্ছে। বুঝে খুব খুশি হলো, কিন্তু সেই খুশি মনের মধ্যে চেপে রেখেই বলল, শুনলে না কাল কি বলল? ওর বাবার আর 1 বছর চাকরি আছে, তাই ওর বাবা মা ওর বিয়ের চেষ্টা করছে।
তাই মনে হয় না ওর সাথে কোনো ছেলের প্রেম আছে। কিন্তু তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? অর্কর মা বললেন, আমি ভাবছিলাম মেয়েটিকেই তোর পছন্দ হলে। অর্কর মায়ের কথা শেষ হলো না। তার আগেই অর্ক মাথা নামিয়ে বলে ফেলল, আমার আবার পছন্দের অপছন্দের কি আছে? তোমার যদি পছন্দ হয়ে থাকে ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো। অর্কর জলখাবার খাওয়া হয়ে গিয়েছিল। সে জল খেয়ে বেসিনের দিকে এগিয়ে গেল হাত ধুতে। সন্ধে 6:30 বাজে। অর্ক বসে আছে অম্বর রেস্টুরেন্টে। বারবার ঘড়ির দিকে দেখছে। সে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে ঠিক 5:30টায় অম্বরে পৌঁছে একটা টেবিলে বসে আছে। 6টা বাজতেই তার টেনশন শুরু হয়ে গিয়েছিল। সে মেসেঞ্জারে মেসেজ দিয়েছে দুবার, কিন্তু রিপ্লাই তো দূর। অন্বেষা তার মেসেজ দুটো খুলেই দেখছে না। খুব আফসোস হচ্ছে অর্কর। সে কেন অন্বেষার মোবাইল নাম্বারটা নিয়ে রাখেনি? তাহলে এত দুশ্চিন্তা হতো না। 7টা বাজতেই অর্ক উঠে পড়ল। মনে মনে ভাবছিল অন্বেষা হয়তো তার সাথে মজা করছে। নিজেকে অর্কর খুব বোকা বোকা লাগছিল। এইসব ভাবতে ভাবতে সে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেল। রবি হসপিটাল স্টপেজে বাস থেকে নেমে অর্ক হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। ফ্ল্যাটের গলিতে ঢুকেই দেখে অন্বেষাদের ফ্ল্যাটের নিচে বেশ কিছু মানুষের জটলা। অর্ক দূর থেকে দেখল তার মাও নিচের দিকে তাকিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। অর্ক ধীরে ধীরে সেই জটলার কাছে এসে দাঁড়ায়। সে এই পাড়ার নতুন, খুব বেশি কাউকেই চেনে না। তার চোখে পড়ল তার পাশের ফ্ল্যাটের ভদ্রলোকও সেই জটলার মধ্যে দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্ক এগিয়ে গেল সেই ভদ্রলোকের দিকে। তাকে জিজ্ঞাসা করলো, দাদা কি হয়েছে? ভদ্রলোক অর্কদের উল্টো দিকের বিল্ডিংয়ের 5তলা ফ্ল্যাটের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই ফ্ল্যাটের একটি মেয়ের আজ রুবি হসপিটালের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটির মা বাবাকে একটু আগে পাড়ার ছেলেরা রুবি হসপিটালে নিয়ে গেছে। শুনেই অর্কর শরীরটা কাঁপতে লাগলো। তারপর নিজেকে সামলে নিয়ে সে তাড়াতাড়ি নিজেদের বিল্ডিংয়ের ফ্ল্যাটের দিকে এগোলো। 5তলায় গিয়ে মায়ের হাতে টিফিন আর অফিসের ব্যাগটা দিয়ে সে বলল, মা তুমি তো শুনেছ নিশ্চয়ই অন্বেষার অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি একবার দেখে আসছি। অর্ক এই কথা বলে নিচে নেমে এলো। প্রায় দৌড়তে দৌড়তে রুবি হসপিটালে পৌঁছলো। অর্ক যখন রুবি হসপিটালে পৌঁছলো তখন অন্বেষা অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে অন্বেষার বাবা মা আর অন্বেষাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক ভদ্রমহিলা। অর্ক অন্বেষার বাবা মাকে ব্যালকনি থেকে বেশ কয়েকবার দেখল, পরিচয় নেই। তাই অর্ক একটু দূরে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। পাড়ার অনেকেই আসছে যাচ্ছে, অন্বেষার বাবা মার সাথে কথা বলছে, তাদের সান্ত্বনা দিচ্ছে। সেই পাড়ার লোকেদের সাথে অন্বেষার বাবা মার সাথে কথাবার্তা থেকে অর্ক বুঝতে পারল বিকেল 4টে নাগাদ অন্বেষা রুবি হসপিটালের মোড় থেকে একটা ধর্মতলার বাসে উঠতে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে একটা ট্যাক্সি এসে অন্বেষাকে ধাক্কা মারে। অন্বেষা রাস্তায় পড়ে যায়। এরপর পেছন থেকে আরও একটা ট্যাক্সি এসে পড়ে। ট্যাক্সিটা অন্বেষাকে বাঁচানোর চেষ্টা করলেও ট্যাক্সির একটা চাকা অন্বেষার পায়ের ওপর দিয়ে চলে যায়। তখন রাত 12টা বাজে। অপারেশন থিয়েটার থেকে অন্বেষাকে নিয়ে যাচ্ছে স্ট্রেচারে করে। অর্ক পেছন পেছন এগিয়ে গেল। একটা কেবিনের বেডে তাকে শুইয়ে দেওয়া হলো। তখন ব্লাড দেওয়া চলছে। অর্ক সেই কেবিনের বাইরেই দাঁড়িয়েছিল। হঠাৎ অন্বেষাদের পাশের ফ্ল্যাটের ভদ্রলোক ডাক্তারের কাছে এগিয়ে গেলেন। ডাক্তার বললেন, পাটা একদম থেতলে গেছে, হাড় টুকরো টুকরো হয়ে গেছে। ফলে উপায় ছিল না, হাঁটুর নিচের অংশটা কেটে বাদ দিতে হলো। অর্ক নিজের মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। কিছুদিন পর অর্ক অন্বেষাকে তাদের ফ্ল্যাটে পৌঁছে দিয়ে নিজের ফ্ল্যাটে এলো। অন্বেষা হসপিটাল থেকে ছুটি পাওয়ার ঠিক 2 মাস পর অন্বেষাকে জয়পুরি লেগ লাগাতে হয়েছে। হসপিটাল থাকাকালীন অর্ক রোজ অফিস ফেরত অন্বেষাকে দেখতে যেত। প্রায় ঘণ্টাখানেক অন্বেষার বেডের পাশে চুপ করে বসে থাকত। অন্বেষার বাবা মায়ের সাথেও পরিচয় হয়ে গেছে। অর্কই অন্বেষাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে এসেছে। অর্কর মা অন্বেষাকে একদিনের জন্যও দেখতে যায়নি। প্রায়ই তিনি অর্ককে বলতেন, রোজ রোজ হসপিটালে গিয়ে দেখার কি আছে, অ্যাক্সিডেন্টের দিন ঠিক ছিল, শত হলেও প্রতিবেশীর মেয়ে। অর্ক কোনোদিন মায়ের কথার জবাব দেয়নি। অন্বেষা বাড়িতে আসার পরও অর্ক নিয়ম করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অন্বেষাদের ফ্ল্যাটে গিয়ে ঘুরে আসতো। একদিন অর্কর মা অর্ককে রাত্রে খেতে দিতে দিতে বলল, তুই এবার অন্বেষাদের ফ্ল্যাটে যাওয়া বন্ধ করে দে। আশেপাশে ফ্ল্যাটের লোকেরা ব্যাপারটা নিয়ে আজকাল খুব হাসাহাসি করছে। অর্ক মায়ের দিকে তাকিয়ে বলে, হাসতে দাও, আমি অন্বেষাকে বিয়ে করে নিজের ফ্ল্যাটে নিয়ে এলে এইসব হাসাহাসি বন্ধ হয়ে যাবে।
অর্কর মা তার হাতে ধরা তরকারির বাটিটা ডাইনিং টেবিলে রেখে বলল, কি বলছিস তুই? তুই অন্বেষাকে বিয়ে করতে চাস? অর্ক বলল, হ্যাঁ মা, মেয়েটা কি খারাপ? একদিন তো তুমি অন্বেষার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিলে, আজ হঠাৎ কি হলো? অর্কর মা একটু রেগে গিয়ে বললেন, হ্যাঁ তখন বলেছিলাম, কিন্তু তখন আর এখনের মধ্যে অনেক ফারাক। একটা পা নেই, জেনে শুনে কোনো সুস্থ সবল ছেলে একজন প্রতিবন্ধী মেয়েকে কি বিয়ে করে? তার উপর অর্ক তার মার কথা শেষ করার আগেই বলল, মা, যদি আমার অন্বেষার মতো অবস্থা হতো তাহলেও কি আমাকে কেউ বিয়ে করতো না? না তুমি আমার বিয়ে দিতে চাইতে না? অর্কর কথা শুনে অর্কর মা কেঁদে অর্ককে জড়িয়ে ধরে বলল, এরকম বলিস না রে, আমার ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, আমি আজই অন্বেষার মায়ের সাথে কথা বলবো। গল্পের সমাপ্তি এখানেই, আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।